আজ আমি একটা রেসিপি নিয়ে এসেছি যেটা সম্পূর্ণ পরিচিত, কিন্তু পরিচিত হলেও আমি যেটা করবো সেটা হবে ভিন্ন স্বাদের। সেটা হচ্ছে পটল পোস্ত। না, পটল পোস্ত নর্মাল পটল পোস্ত না, রাজশাহী পটল পোস্ত। তার ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আমার পোস্ত বাটা আছে প্রায় 1 বাটির মতো পোস্ত বাটা। এটা দেখছেন নারকোল বাটা আছে, অল্প খানিকটা নারকোল বাটা। এটা আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এটা হচ্ছে আদার টুকরো নিয়েছি, সাথে আছে বেশ অনেকটা পরিমাণে কাজু বাটা। এই পোস্ত বাটা দেখুন অনেকটা রয়েছে পোস্ত বাটা। ওই কাজু বাটা, কাজুটাও আমি বেশ অনেকটা বেটেছি, আপনারা দেখতে পাচ্ছেন। পোস্তটা দেখুন ভালো করে, প্রায় 1 বাটির কাছাকাছি পোস্ত বাটা আছে। রান্না একই রান্না অনেকেই করে, অনেককেই করতে দেখবেন, এই যাদের কাছে আপনারা হয়তো বিভিন্ন স্বাদের পাবেন। কিন্তু আমার কথা হচ্ছে একটা রান্না অনেকেও করলে বিভিন্ন জনের হাতের স্বাদটা বিভিন্ন হয়, বিভিন্ন জনের হাতের মশলার পরিমাণটাও বিভিন্ন হয়। দেখুন এখানে আমি পটল নিয়ে রেখেছি, পটলগুলো কিন্তু অর্ধেক করে রেখেছি। প্রত্যেকটা পটল বেশ বড় বড় দেখে আমি নিয়েছি, কারণ এটাতে এরকম পটলই আমার লাগবে, এরকম পটলই যায়। পটলগুলোকে আমি অর্ধেক করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা দেখে কি মনে হচ্ছে? অনেকটা তো, ভয় পাবেন না। পটলগুলো কিন্তু আমাকে এরকম তেলেই ভাজতে হবে। অতগুলো পটল ভাজবো না, প্রায় 700 মতো পটল আছে এইখানে। দেখুন প্রায় 700 মতো পটল আছে। অতগুলো পটল ভাজতে তো আমার তেলটা একটু বেশি লাগবে। আর এখান থেকে যে তেলটা বাঁচবে তাতে আমি পটল পোস্তটা করবো। দেখুন আমি পটলগুলো অলরেডি ভাজা বসিয়ে দিচ্ছি। পটলগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে না, একেবারে পুড়িয়ে ফেলতে হবে না, কিন্তু একটু কড়া করে ভাজতে হবে, একটু লাল লাল হবে কিন্তু পটলগুলো। আমি এই পটলগুলো আর বাকি পটলগুলো ভেজে ভালো সুন্দর করে ভেজে নেবো। নিয়ে তারপর আমি পটল পোস্তটা শুরু করবো। আমি বারবার বলছি একই রান্না বিভিন্ন জন করবে, কিন্তু বিভিন্ন জনের হাতের স্বাদটা কিন্তু আলাদা হবে। পটলগুলো আমার প্রায় সব ভাজা হয়ে গেছে। এইবার কড়াই তেলটা রাখা আছে। তেলের মধ্যে আমি এই যে পেঁয়াজগুলো কুচি করে রেখে দিয়েছি, আমি যে ফোড়নগুলো দেওয়া সেই ফোড়নগুলো দেওয়ার পরে আমি এই পেঁয়াজ কুচিটা ছেড়ে ভেজে নেবো। আমি বারবারই বলছি এটা কিন্তু মেন ইনগ্রেডিয়েন্টস পোস্ত। মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে পোস্তটা কিন্তু আপনাদের একটু বেশি পরিমাণে নিতে হবে। পটলটা সুন্দর করে ভাজতে হবে, পেঁয়াজগুলো খুব সুন্দর করে কুচি করতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে একটা রান্না সবাই করবো, কিন্তু কে কীভাবে করছে সেইটার উপর নির্ভর করছে জিনিসটার স্বাদ কেমন হবে। আমি এখানে অল্প সাদা জিরে দিয়ে দিচ্ছি, আর এইবার আমি দেবো অল্প একটু কালো জিরে। বুঝতে পারছেন তো যে অন্যদের সঙ্গে আমার রান্নার পার্থক্যটা কীভাবে হচ্ছে? কেউ হয়তো একটা ফোড়ন দেয়, কেউ 3টে ফোড়ন দেয়, বা কেউ হয়তো ফোড়ন না দিয়ে করে। আমি কিন্তু 2টো ফোড়ন দিলাম। এক হচ্ছে অল্প সাদা জিরে, আর হচ্ছে একটুখানি কালো জিরে। আমি বারবারই বলেছি আমি যে কোনো রান্নাই করি না কেন, স্বাদের সঙ্গে সঙ্গে শরীরের স্বাস্থ্যের কথাও আমি মনে রাখি। তাই আমি যে কোনো রান্নায় যা যা ব্যবহার করি, স্বাদ এবং স্বাস্থ্য দুটোকে মাথায় রেখে ব্যবহার করি। কেমন? কারণ এই দুটোকে মাথায় রেখে আমরা ব্যবহার না করলে আমাদের পরিবারের লোকেরা সুস্থ থাকবে না, এবং তারা শান্তিতে খাবেও না। কারণ খাবারটা যদি খেতে ভালো না হয় শান্তিতে খাবে না, আবার খাবারটা যদি হেলদি না হয় শরীর ভালো থাকবে না। আমি 2টো ছোটো এলাচ দিয়ে দিলাম তেলের মধ্যে। ফার্স্টে সাদা জিরে দিয়েছি, তারপর কালো জিরে, তারপর 2টো ছোটো এলাচ, এখন 2 টুকরো দারচিনি দিয়েছি। দেখুন ঠিক 2 টুকরোই দারচিনি আছে। আমি 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এরপর আমি কয়েকটা লবঙ্গ দিয়ে দেবো, মানে গোটা গরম মশলা যাকে বলে, আর হিন্দিতে বলে খাড়া মশলা, হয় না? তো গোটা গরম মশলা আমি দিয়ে দিলাম এর মধ্যে। 3টে আমি দিয়েছি, দেখতে পেয়েছেন। 2টো ছোটো এলাচ, বড় এই গরম দারচিনি আর লবঙ্গ। এইবার আমি মশলাটা ভালো করে একটু গরম হয়ে ফোড়নের যখন গন্ধ বেরোবে তখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এই যে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে পেঁয়াজটা ভাজবো। আমি বারবার বলছি লাল করে ভাজবো। লাল করে ভাজবো মানে কিন্তু পুড়িয়ে ফেলা না, লাল করে ভাজবো মানে ডার্ক ব্রাউন কালারটা আসবে, মানে বাদামি রঙটা আসবে। যে কোনো রান্নায় কিন্তু তার স্বাদ নির্ভর করে পরপর ইনগ্রেডিয়েন্টসগুলো আমি কীভাবে দিচ্ছি, সেগুলো আমি কীভাবে ভাজছি, কীভাবে কষাচ্ছি, কীভাবে টাইমিংটা দিচ্ছি। কারণ প্রত্যেকটা জিনিস কষানোর পেছনে, ভাজার পেছনে কিন্তু একটা টাইম লাগে, আর যেটার পেছনে যতটা টাইম ততটা টাইম কিন্তু আপনাকে দিতে হবে। রান্নাবান্না কিন্তু কোনো রকম শর্টকাট প্রসেস নেই। রান্না যেটা আপনি করবেন, বিশেষ করে ভালো কোনো স্পেশাল ডিশ বানাতে গেলে আপনার যতটা টাইমের দরকার ততটা টাইম আপনাকে দিতে হবে। না হলে কিন্তু হয় কাঁচা গন্ধ বেরোবে, নয় শক্ত থেকে যাবে, সেদ্ধ হবে না, নয় প্রত্যেকটা ভেতর মানে জিনিসের ভেতরে নুন ঢুকবে না, মশলা ঢুকবে না। তাই বারবার বলছি একটা রান্নার পেছনে যতটা সময় ততটা কিন্তু দিতে হবে। এইটুকু কিন্তু বুঝতে হবে যে রান্না তাড়াহুড়ো করে হয় না, আর রান্নাতে মন দরকার, রান্নাতে ভালোবাসা দরকার, রান্নাতে যে বানাচ্ছে তার টাইমিংয়ের, তার পরিমাপ ঠিকের আন্দাজ হওয়া দরকার। দেখুন পেঁয়াজগুলো আমার খুব সুন্দর করে, আপনাদের সঙ্গে কথা বলতে আমার কিন্তু পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। একদম ব্রাউনিশ করে, আমি যে বলেছিলাম যে মুচকুচি করে ভাজবো, পুড়বে না কিন্তু ভাজা হবে, সেইভাবে কিন্তু আমি পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে ফেলেছি। আর কথা বলতেই কিন্তু হয়ে গেল আমার ভাজাটা, তাই না? এইবার আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো মেশাবো। আবারও বলছি, এইখানে আমি দেখুন হলুদ, লঙ্কা গুঁড়ো আর নুন মিশিয়ে একটু মিষ্টি দিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, একটা জলের মধ্যে গুলে আমি রেখে দিয়েছি। আর এখানে আমি আদাটাকে ঘষে রেখেছি। আদাটা কিন্তু আমি ডাইরেক্ট দেবো, আদাটা আমি কীভাবে দেবো সেটা পরপর দেখতে পাবেন। আদাটা কিন্তু আমি ঘষে রেখেছি, মানে যে আদাটা আমি দিয়ে দেবো তা কিন্তু না। আমি বললাম না প্রত্যেকটা জিনিসের মধ্যে দেওয়ার একটা ব্যাপার আছে। আদাটা আমি হাতে তুলেছি, এইভাবে এর এক্সট্রাক্টটা এবার দেবো। এক্সট্রাক্ট মিন্স এর রসটা আমি দেবো। আমি কিন্তু কখনোই আদাকে দেবো না, কারণ পোস্ততে যদি আদা মুখে পড়ে ভালো লাগবে না, কিন্তু আদার গন্ধটা যদি থাকে সেটা কিন্তু ভালো লাগবে। এইখানে আর একটা কথা বলি, ওই যে বলেছি যে পরিমাপ এবং স্বাদ, 3টের ব্যালেন্স জানতে হবে, তবেই একজন সুন্দর রান্না করতে পারবে। এখানে আমি আদার রস দিলাম, কারণ আদার রসের গন্ধটা ভালো লাগবে ওর সঙ্গে মিশে, কিন্তু কখনোই আদার কুচি যদি বা আদার দিয়ে যদি মুখে আসে ভালো লাগবে না। আমি এখন এই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, মানে হলুদ লঙ্কা যে তৈরি করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে একটু ভাজা করে নেবো। মাঝে মানে একটু কষিয়ে নেবো একটু মশলাটা। এটা তো জল দিয়ে আমি মিশিয়ে রেখেছিলাম, যার ফলে বাটা মশলার মতো হয়ে গেছে অলরেডি, গরম জল আমি ভিজিয়ে রেখেছিলাম। এইটা খানিকটা নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে তারপরে আমি এবার পরপর যে মশলাগুলো দেওয়ার আমি করে রেখেছি সেইগুলো দেবো। যেমন কাজু বাটা, নারকোল বাটা,
পোস্ত বাটা, এই আমি পোস্ত বাটাটা সবার আগে দিলাম। পোস্ত বাটাটা পুরোটা আমি দিয়ে দেবো। দেখুন আমি কিন্তু প্রায় 1 বাটির মতো পোস্ত বেটে রেখেছিলাম, পুরো পোস্তটা কিন্তু আমি দিয়ে দেবো। মাথায় রাখতে হবে আমি কোন জিনিসটা রান্না করছি তাতে কী কী কতটা দরকার। আমি যদি আলু পোস্ত রান্না করি, অল্প আলু পোস্ত রান্না করি আর বেশি করি, অল্প পোস্ত দিলে অনেক সময় হয়ে যায়। কিন্তু এইটা আমি যেটা রান্না করছি এটা হচ্ছে রাজশাহী খাবার তৈরি হচ্ছে এবং এর মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে পোস্ত। তাই আমাকে কিন্তু মাথায় রাখতে হবে পোস্তর দাম নয়, পোস্তর পরিমাণটা, ঠিক আছে? একদিন না হয় একটু দামের কথা ভুলে গেলাম, খাওয়ার কথা, টেস্টের কথা চিন্তা করি, ঠিক আছে? কী আর অসুবিধা আছে? রোজ রোজ তো আর এরকম রান্না খাচ্ছি না, একদিন খাবো, দামটা না হয় ভুলেই খেলাম। দাম মনে রেখে খেলে তো আর ভালো লাগবে না খাবারটা। আচ্ছা, আমি পোস্তটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। যেমন আমি আরেকটু নাড়াচাড়া করে তারপর আমি আস্তে আস্তে পরপর আরও যেসব জিনিসগুলো আছে আমি দেখব। যেমন কাজু বাটা আছে, যেমন নারকেল বাটা আছে, একটু জল দিয়ে দিলাম আমি পোস্তের বাটিগুলো, কারণ পোস্তটা আমি একটু বেশ ভালো করে ভাজা করে নিতে চাইছি। পুড়ে তারপরে এক এক আমি সব দিয়ে, কারণ পোস্ত দিলে তো সঙ্গে সঙ্গে তেলটা টেনে নেয় না, তাই বাকিগুলো দিলে পুড়ে যাওয়ার চান্স থাকে। ওই জন্য যখন আমি পোস্তটা দেবো তখন আমি অল্প একটু জল, এই মশলাগুলো বাটি যে আছে সেটা থেকে দিয়ে দেবো, একটু গরম জল। গরম জল কিন্তু কখনোই ঠান্ডা জল না, আমি বারবার বলছি, রান্নায় কিন্তু ঠান্ডা জল ব্যবহার করা আমি মোটেই পছন্দ করি না। আর ঠান্ডা জল ব্যবহার করলে রান্নার স্বাদটা নষ্ট হয়ে যায়। তাই একটু কষ্ট করতে হবে, একটু গরম জল পাশে বসিয়ে করে নিতে হবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। তাহলে রান্নাটা কষ্ট করে করছি তো যেন খেতে ভালো লাগে, তাই না? এবার আমি পোস্তটা ভালো করে নিচ্ছি, এবার কাজু বাটাটা দেবো। কাজু বাটাটা দিয়ে আমি আবার ভালো করে নেড়ে নেবো। আমি প্রত্যেকটা জিনিস কিন্তু খুব মাইনুটলি দেখাচ্ছি, খুব একদম আপনাদের পুরো ক্যামেরাটা আমি কিন্তু পুরো কড়াইতেই ফোকাস করেছি, এই জন্য যাতে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে আমি দেখাতে পারি এবং সেটা কীভাবে আমি করছি সেটা যেন আপনারা বুঝতে পারেন। কারণ আমার কিন্তু যে জিনিসটা আমি করছি সেটা যেমন যাদের খেতে দেবো তাদের ভালো লাগাটা আমার কাছে প্রায়োরিটি, তেমনি যারা দেখছেন, যাদের আমি শেখানোর চেষ্টা করছি তাদের ঠিকঠাক শেখানোটাও কিন্তু আমার কাছে প্রায়োরিটি। তাই আমি বলবো, আমি ওই কারণেই আমি ক্যামেরাটা একদম কড়াইয়ের মধ্যে ফোকাস করেছি। দেখুন মশলাটা আমি কষানোর পরে কিন্তু চারপাশ থেকে কীরকম তেল বেরিয়ে এসেছে তো আমি দেখাতে পাচ্ছি তো ঠিক করে, আশা করি আমি দেখাতে পাচ্ছি। চারপাশ থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে। এটাই হচ্ছে প্রমাণ যে আমি যে মশলাগুলো এতক্ষণ ধরে কষিয়েছি সেই মশলাগুলো খুব সুন্দর কষেছে। যতক্ষণ না আপনার মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ জেনে রাখবেন আপনার মশলা কষানো হয়নি। মশলা কষেছে তখনই বুঝবেন যখন মশলার উপরে এবং মশলার চারপাশ দিয়ে তেল বেরিয়ে আসবে। এই যে দেখুন নিচে লেগে 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 মতো গেছে, এটা কিন্তু পুড়ে যায়নি, এটা হচ্ছে ওই যে তেলটা ছেড়েছে, ওই যে মশলাটা ভাজা হয়েছে সেই জন্য তেলগুলো এই যে নিচে মশলাটা দেখুন চারপাশ দিয়ে কি খুব সুন্দর তেল বেরিয়ে এসছে। এটা কিন্তু আমি বিশাল তেলে রান্না করিনি, অল্প তেলেও যদি মশলাটা খুব সুন্দর কষানো হয় না তাহলে দেখবেন চারপাশ থেকে সুন্দর করে মশলা থেকে তেল ছেড়ে এসছে। বারবারই বলেছি রান্নার স্বাদ নির্ভর করে কীভাবে কষানো হবে। এবার আমি এর মধ্যে শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। শাহি গরম মশলা দেওয়ার একটাই কারণ, যেহেতু আমি রাজশাহী রান্না করছি তাই শাহি গরম মশলা দিচ্ছি তা না, আমি রান্নাতে বেশিরভাগ সময় শাহি গরম মশলা ব্যবহার করি, কারণ শাহি গরম মশলা এত সুন্দর গন্ধ হয় যে রান্নাটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। শাহি গরম মশলাটা সত্যিই খুব সুন্দর, তাই আমি সবসময় চেষ্টা করি শাহি গরম মশলাই ব্যবহার করতে। আর এমনিতে গোটা গরম মশলা তো দিয়েই থাকি, সেটা কথা না। শাহি গরম মশলা দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম, কারণ যেহেতু আমার তেলটা চারপাশ থেকে ছেড়েছে, নিচে মশলাটা আমার আটকে গেছে। এবার গরম মশলা দিয়ে গরম মশলাটা পুরো মশলার সঙ্গে মেশানোর জন্য আমাকে একটু জল দিতেই হবে। আমি বারবারই বলছি জল কিন্তু গরম ব্যবহার করবেন, মানে ঈষদুষ্ণ জল ব্যবহার করবেন যাকে বলে। আমি বলছি না ফুটন্ত জলই দিতে হবে, বাট ঈষদুষ্ণ জল কিন্তু দিতে হবে যাতে মশলাটার টেস্টটা ইনট্যাক্ট থাকে, মানে বজায় থাকে। কেমন ওই রান্না করতে হলে যদি আমি রান্না করি মানুষের জন্য, যদি আমি লোককে খাওয়াতেই চাই, তাহলে আমি রান্নাটা এমনভাবে করবো যাতে তাদের খেয়ে ভালো লাগে। আমার রান্নাটা করাতে লোকে খেয়ে ভালো বললে তবেই না শান্তি, তাই না? এবার আমি ভাজা পটলগুলো সব ঢেলে দিলাম এর মধ্যে। আমার মশলাটা পুরো তৈরি হয়ে গেছে, আপনারা দেখলেন কিন্তু মশলাটা আমি কতটা সময় নিয়ে কীভাবে তৈরি করলাম, কীভাবে কষালাম, কীভাবে রেডি করলাম মশলাটা। এইবার আমি এর মধ্যে কী করলাম, দিয়ে দিলাম হচ্ছে পটলগুলো সব ভালো করে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো এই মশলাটা। কেমন খুব ভালো করে কষিয়ে নেবো না, কষানো তো আমার আগেই হয়ে গেছে, আমি পটলের সঙ্গে মাখিয়ে নেবো। খুব ভালো করে মশলাটা আমি মাখাবো, কারণ এর মধ্যে তো আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি, যা করেছিলাম। নারকেল বাটা দিয়ে দিয়েছি, নারকেল বাটাটা বোধহয় বলা হয়নি, তাই না? আমার মনে হয় আমি কোনোভাবে নারকেল বাটাটা বলতে ভুলে গেছি। ভুলে গেছি? হ্যাঁ মনে হয় ভুলেই গেছি। যাই হোক, আমি মোটমাট আমি যা মশলা আপনাদের দেখিয়েছি সব মশলাই কিন্তু এই রান্নায় ব্যবহার করেছি বা করবো, কোনো মশলা কিন্তু বাদ যায়নি। তাই আপনারাও কিন্তু মশলা বাদ দেবেন না, প্রত্যেক কটা মশলা সেইভাবে না করলে কিন্তু আমার রান্না আপনাদের রান্না এক হবে না, আমার রান্নার স্বাদ আপনাদের রান্নার স্বাদ একদম এক হবে না। আমি ভালো করে মাখিয়ে নিয়ে আমি ওই বাটিটা মানে কাজু বাটা বা নারকেল বাটা বা হচ্ছে পোস্ত বাটা, যে কোনো একটা বাটিটা এখন আমার মনে নেই, কারণ বয়সটা তো আমি পরে দিচ্ছি, তাই না? তার জন্য কোন বাটিটা জল ধুয়ে দিয়েছি আমি জানি না। ওই বাটিটা দিয়ে আমি খানিকটা জল দিয়ে দিলাম যাতে মশলাটা আরও ভালো করে হয়ে যায়, মিশে যায়। এবার আমি বাকি গরম জলটা দিয়ে দিচ্ছি যাতে পটল আর মশলা একে অপরের সঙ্গে মিলেমিশে ভালোবাসা করে একদম সুন্দর রাজশাহী পটল আমার তৈরি হয়ে যায়। এই আমার পটল আর মশলা আর জল সব মিলেমিশে একাকার, দেখা যাচ্ছে তো? সব মিলেমিশে কিন্তু রেডি হয়ে গেছে। কেমন লাগছে দেখতে? দেখেই মনে হচ্ছে না যে খুব সুন্দর? দেখেই মনে হচ্ছে না আচ্ছা একটু পরোটা দিয়ে বা লুচি দিয়ে খেলে কেমন লাগে? অথবা হয়তো মনে হচ্ছে আচ্ছা এটা বোধহয় গরম ভাতেই বেশি ভালো লাগবে, তাই না? না, এটা সবেতে ভালো লাগবে। সেই গরম ভাতেও ভালো লাগবে, পরোটা লুচিতেও ভালো লাগবে, যে কোনো কিছুর সঙ্গে এটা কিন্তু যাবে, কারণ এটা একটা রাজশাহী ডিশ তৈরি হয়েছে। দেখুন আমার কিন্তু ডিশটা পুরো কমপ্লিট হয়ে গেছে, উপর থেকে কীভাবে তেল বেশি উঠেছে। এই আমি আমার ফাইনাল লুক। কেমন লাগলো প্রত্যেককে জানাতে হবে কিন্তু, কেমন? আর রান্নাটা করে জানাতে হবে, না করে নয়, করে জানাতে হবে। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন, আপনারা তৈরি করে জানাবেন, আপনারা খেয়ে জানাবেন এবং আপনারা দেখে আমাকে নিশ্চয়ই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আপনাদের জানানোর উপর নির্ভর করছে আমি কতটা ঠিক করে আপনাদের শেখাতে পারছি, কারণ আমি তো এখানে আমার রান্নাগুলো করে আপনাদের শেখানোর চেষ্টা করছি। তাই আপনারা যদি বলেন যে ঠিক আছে, আপনারা যদি বলেন একদম খুব সুন্দর হয়েছে, তাহলে আমি বুঝবো যে আপনাদেরকে আমি ঠিকঠাক শেখাতে পেরেছি। কারণ
আমি যদি ঠিকঠাক করে না শেখাতে পারি, আপনারাও তো ঠিকঠাক করে করতে পারবেন না। এটা তো আমি করেছি না, এটা তো আমার একটা রান্না। তাই কেমন হয়েছে বলবেন, কেমন লাগলো বলবেন, তৈরি করবেন, তৈরি করে খেয়ে বলবেন। সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, সুখে থাকবেন, মন ভালো রাখবেন। টাটা, বাই।